প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে, তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো, তোমাদের সপ্তম শ্রেণীতে স্কুল থেকে যে ভূগোল বইটি দিয়েছে, ওই ভূগোল বইয়ের থেকে ক্লাস করব। ঠিক আছে? আমাদের পৃথিবী নামক যে ভূগোল বইটা দিয়েছে, তোমাদের ভূগোল বইয়ের প্রথম অধ্যায় বা আমাদের পৃথিবী নামক যে বই, ওই বইয়ের প্রথম অধ্যায়। ঠিক আছে? তো ওটা একটা ভূগোল বই, মনে রাখবে নামটা আমাদের পৃথিবী হতে পারে, ওটা ভূগোল বই। ঠিক আছে? যারা নতুন ক্লাসে তাদেরকে বললাম। তো এই প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণ, এই প্রসঙ্গে তোমাদের যে পড়া রয়েছে, আজকের আমরা এই বিষয়ের যে ক্লাস করব বা যে বিষয়টা নিয়ে ক্লাস করব সেটা হচ্ছে, দেখো, এটা হচ্ছে কি করে বুঝবি, এই প্রসঙ্গে ক্লাস করব। তো চ্যানেলে নতুন থাকলে আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখো, আমরা আরম্ভ করছি আর বেশি না কথা বলে। দেখো কি বলা রয়েছে, যে সমস্ত বছরকে, যেমন 2012 সাল একে চা দিয়ে ভাগ করা হয়, তাহলে ভাগশেষ থাকবে না। 2012কে তুমি চা দিয়ে খাতায় ভাগ করো, ঠিক আছে? ভাগশেষ থাকবে না, যেগুলো সেগুলো হচ্ছে অধিবর্ষ হবে। ঠিক আছে? তো আম, তারপরে দেখো, কিন্তু আর একটা ব্যাপার আছে, 4 বছর অন্তর পুরো একটা অতিরিক্ত দিন ধরে নিতে থাকলে কিছু সময়ে বেশি ধরে নেওয়া হয়। সেই সমস্যা মেটাতে শতাব্দী বছরগুলো, যেমন 1900 সাল, 2000 সাল, যেমন মানে এই যে বছরগুলো বলা হয়েছে না, 1900 সাল বা 2000 সাল, এগুলোর জন্য অধিবর্ষের নিয়মটা একটু আলাদা করা হয়। কি না, শতাব্দী বছরগুলোকে প্রায় 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ না থাকলে তবেই সেই বছর অধিবর্ষ হবে। এখানে দেখো একটা ছক দিয়েছে, এ তো খুব সহজ। ফেলো, সাল অধিবর্ষ কোনটা হবে না হবে সেটা তোমাকে ভাগ করে দেখতে হবে। ঠিক আছে? দেখো, এখানে 2004 সাল, একে যদি আমরা এই যে 4 দিয়ে ভাগ করি, সেটা কিন্তু ভাগ মিলবে। 2000 সাল 4 দিয়ে ভাগ করো, মিলবে। 2012 সাল, 1900 সাল, এগুলো করে দেখবে তোমরা। তো তারপরে দেখো, তোমরা যদি কমেন্ট করো, আমি প্রত্যেকটি করে দেখে দেবো। প্রসেসিংটা দেখিয়ে দিয়েছি, তুমি আশা করি দেখেছো, মানে পদ্ধতিটা, প্রসেসিং বলতে পদ্ধতিটা। আচ্ছা, পরের পেজে চলে যাও তোমরা। পরের পেজে কি দেওয়া রয়েছে দেখো, স্কুল থেকে ফেরার পথে একদিন পিন্টু আর আলী একটা কাগজের ঠোঙা বল বানিয়ে খেলছিল। খেলতে খেলতে হঠাৎ আলীর চোখে পড়লো বল এর কাগজে সুন্দর একটা ছবি আর কি সব লেখা। ঠিক আছে? তো কোনো বইয়ের পৃষ্ঠা হতে পারে বা হবে হয়তো, তার মনে হয়েছিল এটা। ঠিক আছে? তো ভাবছে এটা, দেখো, আলী ভাবছিল। দেখো, একটু পরেই আলীর মাথায় একটা প্রশ্ন এলো, সূর্য থেকে পৃথিবীতে প্রতি মুহূর্তে একই পরিমাণে আলো আর তাপ এসে পৌঁছায়, তবে তো রোজই এই রকমই গরম বা এই রকমই ঠান্ডা পড়ার কথা, কিন্তু সারা বছর ধরে কখনো গরম কখনো ঠান্ডা এরকম হয় কেন? এই প্রশ্নটা জাগলো তার মনে। ওই যে কাগজে বা যে বইয়ের পৃষ্ঠাটা, যেটা ঘুরিয়ে পেয়েছিল, বল আকারে খেলছিল, ওইখানটা ওইসব লেখা ছিল আবার পেজটাতে। দেখো, এখানে লাল চোখে এখানে কি দেওয়া রয়েছে, দেখো, সূর্য পৃথিবীতে জীবনের উৎস। তাহলে আমরা এখান থেকে একটা প্রশ্ন পেলাম, এই লাইনটা তোমরা দাগাবে। তাহলে পৃথিবীতে জীবনের উৎসকে বা জীবের উৎসকে সূর্য। তাহলে সূর্য, এখান থেকে উত্তরটা এটাই হবে। সূর্যের আলো উত্তাপ ছাড়া বীজ অঙ্কুরিত হয় না, গাছপালা পালিত হয় না, ঠিক আছে, বা বেড়ে ওঠে না। তারপরে দেখো, সমস্ত জীবজগৎ সূর্যের উপর নির্ভরশীল। তাহলে সূর্যকে সমস্ত জীবনের উৎস কেন বলা হয়, তোমাকে যদি বলে, তার পরিপ্রেক্ষিতে তোমাকে এতটা লিখতে হবে। দেখো, পৃথিবীতে জীবনের উৎস সূর্য, আলো তাপ ছাড়া বীজ অঙ্কুরিত হয় না। বীজ মানে যেটা হচ্ছে ওই যে যে কোনো একটা ফলের বীজ, ফার্স্ট সেটাকে কি অঙ্কুরিত করা হয়। ঠিক আছে? গাইয়া ভাষায় যেটাকে গজা বলা হয়। ঠিক আছে? তোমরা কাঁচা ছোলাকে ভিজিয়ে রাখবে, তার থেকে দেখবে অঙ্কুর বের হবে। অনেকে গাইয়া ভাষায় ওটাকে ছোলার গজা বলে। ঠিক আছে? তো ওইটা অঙ্কুর মানে ওইটাই। ঠিক আছে? তো ওটাকে যদি মাটিতে পুঁতে দেওয়া হয়, ওর থেকে তারপরে গাছ হবে, ফলার একটা গাছ জন্মাবে। তো সমস্ত বীজের ক্ষেত্রে ঠিক এরকম। তো গাছপালা প্লাবিত হবে না, মানে প্লাবিত মানে কি, সরি, পল্লবিত হবে না, মানে এখানে মুকুল আসবে না বা ফল ধরবে না, বেড়ে উঠবে না গাছপালা, এই সূর্য না থাকলে। তার জন্যই সূর্যকে মানে জীবনের উৎস বলা হয় বা জীবের উৎস বলা হয়। তারপরে দেখো, সূর্যের প্রতি মুহূর্তে হাইড্রোজেন গ্যাস হিলিয়াম গ্যাস রূপান্তরিত হয়ে বিপুল শক্তি তৈরি হচ্ছে। তাহলে এই যে সৌরশক্তি বা সূর্যের যে আলোটা, তাপস্বরূপ আমরা যেটা পাচ্ছি, কোত্থেকে পাচ্ছি, সূর্যের মধ্যে যে হাইড্রোজেন গ্যাস আছে এবং হিলিয়াম গ্যাস রয়েছে, সেই হাইড্রোজেন গ্যাস এবং মানে হাইড্রোজেন গ্যাসটা হিলিয়াম গ্যাসে রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে? তাহলে সূর্যের মধ্যে মূলত রয়েছে হাইড্রোজেন গ্যাস, সেই হাইড্রোজেন গ্যাসটা আবার কি হচ্ছে, হিলিয়াম গ্যাসে রূপান্তরিত হচ্ছে এবং রূপান্তরিত হয়ে বিপুল শক্তি তৈরি করছে বা তাপশক্তি তৈরি করছে। এই শক্তি 200 কোটি ভাগের 1 ভাগ আলো এবং উত্তাপ রূপে প্রতি মুহূর্তে পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে। এখানে দেখো, একটা ছবির সাহায্যে এই যে আলো এবং উত্তাপটা আসছে অ্যারো দিয়ে দেখিয়েছে। ঠিক আছে? তারপর দেখো,
আলির প্রশ্নের উত্তরটা খুঁজতে হবে। তো এই যে ঠান্ডা কেন লাগে, গরম কেন লাগে, বা কখনো ঠান্ডা হয় কেন, কখনো গরম হয় কেন বলেছে, সে তাহলে মানে তার মানে এটাই প্রশ্ন যে প্রতিনিয়ত তো আলো আর উত্তাপ আসছে সূর্য থেকে, তাহলে কখনো গরম কখনো ঠান্ডা হয় কেন। সবসময় তো একটাই মানে পরিস্থিতি থাকতে পারতো, যেটাকে কন্ডিশন বলা হয় ইংলিশ, মানে সবসময় হয়তো গরম কিংবা সবসময় হয়তো ঠান্ডা থাকতে পারতো, কিন্তু কখনো ঠান্ডা কখনো গরম এরকমটা হয় না। তার মনে এই প্রশ্নটা রয়েছে। আর এই প্রশ্নের উত্তরটা খুঁজতে হবে। এখানে দেখো লাল কালিতে দেওয়া রয়েছে, গ্রীষ্ম কেন শীতের থেকে গরম। ঠিক আছে, মানে গ্রীষ্ম মানে কি, গরম, তো সেটা কেন শীতের থেকে, ঠিক আছে, এটা সহজভাবে তোমরা। এখানে কি বলা রয়েছে, পৃথিবী নিজ অক্ষের উপর ঘুরতে ঘুরতে উপবৃত্তাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করে। পৃথিবীর কক্ষটা কিছুটা পৃথিবীর কক্ষপথের, আরেকবার বলছি, পৃথিবীর অক্ষটা কিছুটা পৃথিবীর কক্ষপথের সাপেক্ষে পুরোপুরি লম্বা নয়, কিছুটা হেলানো, যাকে ডিম আকার বলা হয়। ঠিক আছে, কক্ষতলের সঙ্গে 6.76 ডিগ্রি কোণে অবস্থিত। এখান থেকে এই লাইনটা তোমরা লাগাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইনটা, আর গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়। তাহলে পৃথিবীর অক্ষের যে কোণ, সেটা কোণের মান লিখতে দেয়, তো তোমাকে বলতে পারে পৃথিবী কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করে, তুমি বলবে পৃথিবী 6.76 ডিগ্রি কোণে হেলে অবস্থান করে। বা পৃথিবীর কক্ষের কোণের মান কত, এরকমই প্রশ্ন দেয়, তুমি বলবে পৃথিবীর কক্ষের কোণের মান হলো 6.76 ডিগ্রি। ওকে, তারপর দেখো নেক্সট কি বলা রয়েছে, এই যে দেখো এটা হেলে রয়েছে, 6.76 ডিগ্রি হেলে রয়েছে, এই যে পৃথিবী এটা হেলে ঘুরছে, অবস্থান করছে এবং ঘুরে চলেছে প্রতিনিয়ত, এটাই হচ্ছে পৃথিবীর অবস্থান। তারপরে দেখো কি বলা রয়েছে, তাই পৃথিবীর ও কিছুটা হেলানো ভাবে সূর্যকে প্রদক্ষিণ করে, তাহলে ঘুরে চলে হেলে, তাই সূর্যকে মানে প্রদক্ষিণ করে চলে। ফলে কক্ষপথের একটা জায়গা পৃথিবীর আর একটা গোলার্ধে সূর্যের দিক বেশি ঝুঁকে থাকে, তাহলে যখন হেলে পৃথিবীটা ঘুরছে সূর্যের সামনে হেলে আছে, সেইটা কি সূর্যের বেশি আসছে, ঠিক আছে, একটা দিকটা, এই দিকটা বেশি সূর্যের তাপটা পায়, ঝুঁকে অবস্থান করে থাকে। এরপর দেখো এদিকে একটা ঘরে দেয়া রয়েছে, দেখো কেন হেলানো অবস্থান করে, বা কেন হেলানো থাকে, বা কেন হেলানো, এভাবে একটা প্রশ্ন দেওয়া রয়েছে তোমাদেরকে বোঝানোর জন্য। কি বলা রয়েছে দেখো এই প্রশ্নটার উত্তর, পৃথিবী সৃষ্টির সময়ে বিভিন্ন মহাজাগতিক বস্তুর সঙ্গে সংঘর্ষের কারণেই পৃথিবীর অক্ষের এই হেলানো অবস্থান, মানে পৃথিবীটা যখন সৃষ্টি হয়েছিল, মহাকাশে কি বিভিন্ন গ্রহ, গ্রহাণু, ঠিক আছে, উপগ্রহ, নক্ষত্র রয়েছে, পাথর, ঠিক আছে, তো সেইগুলো কি না, যখন পৃথিবীটা সৃষ্টি হয় সংঘর্ষ হয়েছে নক্ষত্রের বা নক্ষত্র, এরকমই বিভিন্ন গ্রহে গ্রহে সংঘর্ষ হয়েছে, বিভিন্ন পাথরের পাথরের সঙ্গে হওয়ার জন্যই কিন্তু পৃথিবীর যে এই অবস্থানটা, পৃথিবীর আনো অবস্থান হয়েছে, ঠিক আছে, এমনটাই ধারণা বিজ্ঞানী, এখনো পর্যন্ত সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি কেন এভাবে হেলানো রয়েছে, ঠিক আছে, তার কিন্তু এখনো পরীক্ষা, এই ধারণা বিজ্ঞানীদের রয়েছে। দেখো এখানে দেখো তো কি আছে ছবিটা, উলম্ব ভাবে তুমি যদি সোজা ভাবে দাঁড়াও, তোমার এভাবে দেখা যাবে, এটাকে উলম্ব বলা হয়। আর পৃথিবীটা এভাবেই ঘুরে চলেছে, এটাকে যে 6.76 ডিগ্রি কোণ করে হেলে অবস্থান করছে, ঠিক আছে। তারপরে দেখো আনুভূমিক অক্ষ কোনটা না, আড়াআড়ি, ঠিক আছে, উলম্ব আনুভূমিক, এই দুটো তোমরা জানতে পারলে, উলম্বটা এই আড়াআড়ি, সরি উলম্বটা এই আনুভূমিকটা আড়াআড়ি। এরপর দেখো পরবর্তীতে আমরা পরবর্তী ভিডিও ক্লাসে বুঝে দেখো এই প্রসঙ্গে পড়বো। আমি প্রত্যেকটি পেজে ওপর একটি করে ভিডিও ক্লাস পড়াচ্ছি, কেননা দেখো পেজগুলো একটা করে পড়ালে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। প্রত্যেকটি ভিডিও ক্লাসে তোমরা একটা করে পেজ এরকমই আমার কাছে পড়তে পারবে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কলেজ পর্যন্ত তোমাদের ভূগোল বিষয়ের সমস্ত ক্লাসগুলো পাওয়ার জন্য। আজকের এই অবধি, সবাই ভালো থেকো। তোমাদের যদি কোথাও অসুবিধা থাকে কমেন্ট করে বলতে পারো, আমি রিপ্লাই দেবো, টিম রিপ্লাই দেবে, ঠিক আছে। তো আজ এই অবধি, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।